তো এর আগের ক্লাসে আমরা কিন্তু হুমায়ুন সম্পর্কে ভালো করে পড়েছিলাম। তোমরা আশা করছি ক্লাসটা আগেরটা দেখেছো। আর যদি কোনো জায়গায় কনফিউশন মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি হুমায়ুনের পুত্র আকবর, তাই না? তাহলে আমরা প্রথমে দেখলাম বাবর, বাবরের পুত্রর নাম হচ্ছে হুমায়ুন, তারপরে হচ্ছে আকবর। ওকে, বাবরের পুত্র নাম হুমায়ুন, হুমায়ুনের পুত্র নাম আকবর। দেখো, এখানে বলা হয়েছে, এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, অনেকবার পরীক্ষা প্রশ্ন এসেছে যে আকবর কোথায় জন্মগ্রহণ করেছে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আমরা পরীক্ষায় দেখতে পাই যে আকবর জন্মগ্রহণ করেছে কোথায়। আকবর জন্মগ্রহণ করেছে অমরকোটে, এটা মাথায় রেখো। তাহলে এখানে সঠিক আনসার হতো কি অমরকোট। এটা কিন্তু 2023 সালে যে WBCS পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু প্রশ্নটা এসেছে। এছাড়াও কিন্তু আপার প্রাইমারি 2015 সালে যে আপার প্রাইমারি হয়েছিল সেখানেও এসেছিল যে আকবর কোথায় জন্মগ্রহণ করে, সেটা আনসার হবে কি অমরকোটে। ঠিক আছে। আর আকবর ছিল হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্র, মানে সব থেকে বড় সন্তান। জন্মগ্রহণ করেছিল 1542 খ্রিস্টাব্দে। মানে এই লাইনটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই লাইনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রেখো। তাহলে আকবর জন্মগ্রহণ করেছে কোথায়? অমরকোটে। আকবর ছিল হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্র, 1542 সালে জন্মগ্রহণ করেন। তারপরে পয়েন্ট দেখো, বলছে আকবরের পুরো নাম কি ছিল। ইম্পর্টেন্ট, আকবরের পুরো নাম ছিল আবুল ফত জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। অনেক বড় নাম, নামটা একটু মাথায় রেখো। কি বলা হয়েছে? আকবরের পুরো নাম ছিল আবুল ফত জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। 1555 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখলের পর হুমায়ুন নাবালক আকবরকে পাঞ্জাবের শাসনকর্তা নিযুক্ত করেন এবং বৈরম খাঁ নামক জৈনিক অভিজ্ঞ রাজকর্মী তার অভিভাবক নিযুক্ত হন। কি বললাম এই জিনিসটা একটু বুঝে নাও। তাহলে আমরা এই লাইনটা থেকে কি জানলাম একটু দেখে নিই। দেখো, বলছে সালটা হচ্ছে 1555, সালগুলো একটু মাথায় রেখো। 1555 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করেছিল হুমায়ুন। আমরা প্রত্যেকেই জানি যে 1540 সালে 1540 সালে কে, মানে হুমায়ুন, 1540 সালে হুমায়ুন পালিয়ে গেছিল, পারস্যতে পালিয়ে গেছিল। কারণ ওই যে তোমার শের খানের কাছে পরাজিত হয়েছিল কৌনজির যুদ্ধে বা বিলগ্রিমের যুদ্ধে। তো বিলগ্রামের যুদ্ধে বা কৌনজির যুদ্ধে মানে হুমায়ুন কি হয়েছিল, শেরশার কাছে পরাজিত হয়েছিল। 1540 সালে তিনি পারস্য পালিয়ে যান। তারপরে ঠিক 15 বছর পরে, অর্থাৎ 1555 খ্রিস্টাব্দে তিনি কিন্তু আবার দিল্লিতে ফিরে আসেন এবং দিল্লিতে ফিরে এসে তিনি দিল্লিকে আবার নিজের অধীনে নিয়ে নেন। অর্থাৎ এখানে কি বলছে দেখো, 1555 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখলের পর হুমায়ুন তার নাবালক পুত্র আকবরকে পাঞ্জাবের শাসনকর্তাতে হিসাবে নিযুক্ত করে। কোথাকার? পাঞ্জাবে। ওকে, আর তখন নাবালক ছিল আকবর। কে ছিল? আকবর ছিল নাবালক। তাহলে জিনিসটা দেখো, 1942 সালে আকবর জন্মগ্রহণ করে, আর এই 1542 সালে জন্মগ্রহণ করে, আর 1555-তে তিনি সিংহাসনে বসছেন। তাহলে মোটামুটি এদিকে 8 বছর আর ওইদিকে 5 বছর, টোটাল 13 বছর বয়স। টোটাল 13 বছর বয়স, মানে বছর বয়সে এই যে আকবর, সে কি করছে? পাঞ্জাবের তিনি শাসন ভারের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তিনি তো নাবালক, তিনি তো শাসন কার্য ভালো করে চালাতে পারবেন না। তাকে হেল্প করার জন্য বা তাকে গাইড করার জন্য, তার গাইডেন্স হিসাবে বা তার অভিভাবক হিসাবে কাকে নিযুক্ত করা হয়? তার নাম হচ্ছে বৈরম খাঁ। মনে থাকবে তার নামটা কি? বৈরম খাঁ। তাহলে যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে আকবরের গাইডেন্স বা অভিভাবকের নাম কি ছিল, আনসার হবে কি? বৈরম খাঁ। মনে থাকবে। তারপর নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে 1556 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি বৈরম খাঁ 13 বছর বয়সী বালক আকবরকে পাঞ্জাবের দিল্লির বাদশাহ বলে ঘোষণা করেন। এটাই আমরা দেখলাম। তাহলে 1955 সালে সিংহাসনে বসেন, কিন্তু অফিসিয়ালি, মানে অফিসিয়ালি ভাবে 1556 সালে, সরি 1555 হবে, 1556 সালে 14 ফেব্রুয়ারি আকবরকে দিল্লির শাসক হিসাবে, অর্থাৎ কি আকবরকে পাঞ্জাবে ঘোষণা করা হয়েছিল দিল্লির বাদশাহ হিসাবে। পাঞ্জাবে ঘোষণা করা হয়, দিল্লির বাদশাহ হিসাবে ঘোষণা করা হয়। কারণটা কি? 1556 সালে হুমায়ুন মারা যায়। মনে পড়ছে? প্রথম ক্লাসে পড়িয়েছি হুমায়ুন মারা গেছিল কবে? 1556 সালে। কিভাবে মারা গেছিল? সিঁড়ি থেকে, লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মারা যান। তারপরে কি হলো দেখো, ভালো করে জিনিসটা বোঝো একটু।
1555 সালে আকবর পাঞ্জাবের শাসনভার নিয়ে নিল। ঠিক তার 1 বছর পর তার বাবা মারা গেল 1556 সালে। তখন বৈরম খাঁ এই আকবরকে দিল্লির শাসক হিসাবে ঘোষণা করলো। কোথায়? সেটা পাঞ্জাবে। কেন পাঞ্জাবে? কারণ পাঞ্জাবে তিনি ছিলেন। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে। এবার পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। বলছে হুমায়ুনের আকস্মিক মৃত্যুতে শের শাহর সুর বংশের সুলতান আদিল শাহ সুরি তার হিন্দু সেনাপতি হিমুকে দিল্লি অভিযানে পাঠান। দেখো একটা জিনিস আমরা জানলাম কি, যে 1555 সালে হুমায়ুন দিল্লিতে ফিরে আসলেন। তখন কি হলো, তারা আবার দিল্লিকে নিজের অধীনে নিয়ে চলে আসলো। পরবর্তী 1 বছর পর যখন 1556 সালে হুমায়ুন মারা যায়, তখন দেখলো যে দিল্লির শাসন ভার নেওয়ার মতো কেউ নেই। এই সুযোগে শের শাহের বংশধর অর্থাৎ সুলতান আদিল শাহ সুরি, বোঝা গেল, মানে আফগান শাসক সুলতান আদিল শাহ সুরি তার যে সেনাপতি হিমুকে পাঠিয়ে দিল, যাতে সে আবার দিল্লিকে গ্রহণ করতে পারে, মানে দিল্লিকে বাজেয়াপ্ত করতে পারে, মানে দিল্লিকে তারা ক্যাপচার করতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে? আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে, শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। তো তারপর কি বলছে, হিমু আগ্রা দিল্লি জয় করে তিনি নিজেকে স্বাধীন নরপতি হিসাবে ঘোষণা করেন। তারপর কি করলো, যখন হিমু দিল্লিতে চলে আসলো, তখন হুট করে, তখন কি, কারণ ওই সময় আকবর কোথায় ছিল? আকবর ছিল পাঞ্জাবে, দিল্লিতে মারা গেছে, তার বাবা মারা গেছে, দিল্লি একদম ফাঁকা, দিল্লির সিংহাসন ফাঁকা। এই সুযোগে হিমু এসে দিল্লিকে নিজের করে নেয়, অর্থাৎ দিল্লিকে মানে বাজেয়াপ্ত করে নিয়েছিল। বোঝা গেল? এবং তিনি নিজেকে বিক্রমাদিত্য বলে ঘোষণা করেছেন। কে? হিমু। এমন তো অবস্থায় ঠিক সেই মুহূর্তে আকবর কি আর বসে থাকবে? নিশ্চয় না। তার নিজের সম্পত্তি কেড়ে নিচ্ছে, নিজের সাম্রাজ্য কেড়ে নিচ্ছে, আকবর তো বসে থাকার লোক নয়। তখন কি করলো, তার যে গার্জিয়ান, তার যে অভিভাবক বৈরম খাঁ, তার নেতৃত্বে হিমুর বিরুদ্ধে তিনি অগ্রসর হন। অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে হিমু কিন্তু পরাস্ত হয়েছেন এবং মুঘল সাম্রাজ্যের আবার জয়লাভ ঘটে। বোঝা গেল? মুঘল সাম্রাজ্যের আবার কিন্তু জয়লাভ ঘটে। তারপর নেক্সট দেখো, তারপর কি হলো, এইভাবে দিন কাটতে থাকে। এবার দেখো, আমরা প্রত্যেকে জানি যখন আকবর তো ছোট বাচ্চা, আর বৈরম খাঁ তার অভিভাবক ছিল। তখন বৈরম খাঁ এই সুযোগকে কাজে লাগিয়ে সে কিন্তু অনেক বাজে বাজে কাজ বলো বা তিনি কিন্তু বিভিন্ন ধরনের অপকর্ম করতে শুরু করেন, যেটা কিনা আকবরের কাছে একদম মানে পছন্দনীয় নয়। আকবর একদম পছন্দ করতে শুরু করলো না। তো এমন তো অবস্থায় আকবর কি করলো, ওই যে তার অভিভাবক বৈরম খাঁ, তাকে তার যে পদ, তার যে মানে পোস্ট,
সেই পোস্ট থেকে তাকে কিন্তু পদচ্যুতি করলো এবং পদচ্যুত করার পরে তাকে কিন্তু মক্কা যাওয়ার নির্দেশ দিল যে তুমি মক্কা চলে যাও, তোমার এখানে কোনো আর জায়গা নেই। ঠিক যখন এই বৈরম খাঁ মক্কার দিকে রওনা দিল, তখন এক আতাতিয়ার হাতে, মানে যারা ডাকাত, আতাতিয়ার হাতে তিনি কিন্তু মারা যান। কবে? 1560 খ্রিস্টাব্দে মারা যান। মনে থাকবে, ইতিহাস গল্প করে পড়ো, তাহলে কিন্তু মনে থেকে যাবে। তারপর দেখো, আর একটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানবো যে আকবরের ধাত্রীমা কে ছিল। আকবরের ধাত্রীমা ছিল কে? মহাম আনগার। এটা মাথায় রেখো। তাহলে আকবরকে ধাত্রীমা মানে কি? আকবরকে ও যে মা লালন পালন করত, তার নাম হচ্ছে কি? মহাম আনগার। তিনি কিন্তু আকবরের ধাত্রীমা ছিলেন। অবশেষে 1562 খ্রিস্টাব্দে তিনি স্বহস্তে সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন। কবে? 1562 সালে। এইখানে দেখো, 1560 সালে বৈরম খাঁ মারা গেল। ঠিক 2 বছর পরে আর তো আকবরকে দেখাশোনা করার জন্য কেউ নেই। তখন আকবর বাধ্য হয়ে কি করলো? তার যে সাম্রাজ্য সে কিন্তু নিজের হাতে তুলে নিল, যে আমার সাম্রাজ্য আমি কিন্তু দেখাশোনা করব, আমি তাদেরকে রক্ষা করব। অর্থাৎ 1562 খ্রিস্টাব্দে তিনি স্বহস্তে সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন। তারপর বলছে 1562 খ্রিস্টাব্দে অম্বরের রাজা বিহারী মহল নিজ কন্যার সঙ্গে আকবরের বিবাহ দেয়। তাহলে আকবরের বিবাহ কার সঙ্গে হয়েছিল? বিহারী মহলের নিজের মেয়ে, তার সঙ্গে আকবরের বিবাহ হয় এবং তার বিনিময়ে তার পুত্র ভগবান দাস এবং পৌত্র মানে তার নাতি মানসিংহকে মোগল সাম্রাজ্যের উচ্চ পদস্থ হিসাবে মানে অধিকার দেওয়া হয়। আর বিহারী মহলের কন্যাই ছিলেন জাহাঙ্গীরের মা। এটাও মাথায় রেখো। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে 1567 খ্রিস্টাব্দে, এটাও ইম্পর্টেন্ট। 1567 খ্রিস্টাব্দে আকবর মেবারের রাজধানী চিতোর দখল করতে চান। মানে মেবারের যে রাজধানী, সে চিতোরটাকে তিনি কিন্তু দখল করতে চান এবং প্রাণপণ যুদ্ধের পর দুর্গ রক্ষা অসম্ভব জেনে নিজ সম্মান রক্ষার্থে রাজপুত রমণীগণ জোহর ব্রত পালন করেন এবং অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন। এই জিনিসটা বোঝো। যখন আকবর 1567 খ্রিস্টাব্দে চিতোর দখল করলেন, মানে মেবারের রাজধানী চিতোর দখল করলেন, তখন ওই চিতোরের যারা মানে রমণী ছিল, মানে মেয়েরা ছিল, অর্থাৎ রাজার যে রানী বা রাজার কন্যা, ঠিক আছে, অর্থাৎ রাজসভায় যারা যারা মেয়েরা ছিল, সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল, তাদেরকে দাস করবে কে? আকবর। তার নিজের রাজসভায় তাদেরকে দাসী করে রাখবে। কিন্তু ওই যে রমণীগুলো ছিল, মানে চিতোরের যে রমণীগুলো, তারা কিন্তু নিজের সম্মানকে রক্ষা করার জন্য, মানে নিজের সম্মানকে অন্যের হাতে তুলে দিতে তারা চায় না। সেই জন্য কি করেছিল? তারা নিজেরা আগুনে লাফ দিয়ে নিজেকে হত্যা করেছিল, অর্থাৎ আগুনে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। এই ঘটনাকে কি বলা হতো? এই ঘটনাকে বলা হতো জোহর ব্রত। মনে থাকবে, এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় জোহর ব্রত। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে হলদিয়া ঘাটের যুদ্ধ। ভেরি ইম্পর্টেন্ট, হলদিয়া ঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে। সালটা মাথায় রাখো। 1576 খ্রিস্টাব্দে মেবারের সিসোদিয়া বংশের রানা প্রতাপ, এটা ইম্পর্টেন্ট, মেবারের সিসোদিয়া বংশের রানা প্রতাপ আকবরের বশ্যতা স্বীকার করেনি, মানে আকবরের বশ্যতা সে স্বীকার করতে চায়নি। আকবর মানসিংহ ও আসফ খাঁকে, এটা ইম্পর্টেন্ট, আকবর মানসিংহ এবং আসফ খাঁকে, মানসিংহ কে ছিলেন? তার যে স্ত্রী, তার স্ত্রীর ভাই মানসিংহ, মানে মানে মানসিংহ এবং আসফ খাঁকে রানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধে পাঠান এবং হলদিঘাটের প্রান্তরে রানা প্রতাপ পরাজিত হয়েছেন এবং তার যে প্রিয় ঘোড়া চৈতকের পিঠে চড়ে তিনি পালিয়ে যান, জঙ্গলে আশ্রয় নেন। তাহলে এখান থেকে যেটা মাথায় রাখবো, কি কি প্রথম পয়েন্ট যেটা মাথায় রাখবো, যেগুলো বলছি সেগুলো মনে রেখো। হলদিয়া ঘাটের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম প্রশ্ন, 1576। হলদিয়া ঘাটের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? মাথায় রাখবে, রানা প্রতাপের সঙ্গে আকবরের। পরীক্ষা অপশন থাকতে পারে। দ্বিতীয়ত অপশন থাকতে পারে রানা প্রতাপের সঙ্গে মানসিংহ ও আসফ খাঁ। প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, হলদিয়া ঘাটের যুদ্ধে কে পরাজিত হয়েছিল? কি হবে আনসার? রানা প্রতাপ। ওকে, হলদিয়া ঘাটের যুদ্ধে রানা প্রতাপ পরাজিত হয়ে
সে কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল? জঙ্গলে। নেক্সট কোশ্চেন, রানা প্রতাপের প্রিয় ঘোড়ার নাম কি ছিল? আনসার হবে কি? চেতক। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো ভালো করে মনে রেখো, তাহলেই হবে। ঠিক আছে? ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে? আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে, শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই।